নমস্কার বন্ধুরা, অল্প গল্প ফ্যাক্টস চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা বলুন তো, দুটি মানুষের ভালোবাসার জন্য জাত, ধর্ম, বয়স, সামাজিক অবস্থান কি খুবই গুরুত্বপূর্ণ? কি ভালোবাসা এমন একটা অনুভূতি যা সব বাধা পেরিয়ে মানুষের মনেই শুধু জায়গা করে নেয়? আজকের গল্প এমনই কিছু সাধারণ মানুষের, যাদের জীবন দেখতে হয়তো একেবারেই সাদামাটা, কিন্তু তাদের ভালোবাসার গল্পের মধ্যে লুকিয়ে আছে এক অসাধারণ অনুভূতি। আজকের মুভি এক্সপ্লেনেশনে থাকছে 2018 সালে তৈরি কেয়ার অফ কাঞ্চারাপালম নামক একটি তেলেগু ছবি। তার IMDb রেটিং আছে 9। গল্পের পটভূমি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাঞ্চিরাপালম নামক একটি জায়গার। এই এলাকার 4 জন মানুষের 4টি আলাদা প্রেমের গল্পকে নিয়ে এই কাহিনীটি তৈরি হয়েছে। কিন্তু এই 4টি গল্প কি সত্যিই আলাদা? কত গল্প আগাতে থাকবে আমরা বুঝতে পারবো প্রতিটি চরিত্রের সাথে গভীর সম্পর্ক রয়েছে। মুভির ক্লাইম্যাক্স তো আপনাদের শেষে মাথা ঘুরিয়ে দেবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক কেয়ার অফ কাঞ্চারাপালমের অসাধারণ গল্পটি। ইনি হচ্ছেন রাজু, বয়স প্রায় 50 ছুঁই ছুঁই। বিয়ে শাদী করা এখনো কিছু হয়ে ওঠেনি, কিন্তু তা নিয়ে তার না যত বেশি মাথা ব্যথা, তার পাড়া প্রতিবেশীদের বেশি মাথা ব্যথা। রাজু একটা সরকারি দপ্তরে অ্যাটেন্ডেন্টের কাজ করে। আজকে সে অফিসে এসে দেখে সবাই ভীষণ সেজেগুজে অফিসে এসেছে। সে কারণটা জানতে চাইলে কর্মচারীরা বলে যে আজকে এখানে একজন নতুন ম্যাডাম ট্রান্সফার হয়ে আসছে। তখনই রাজুর মনে পড়ে যায়, আরে ম্যানেজার তো কালকে বলেছিল একটা বোকে নিয়ে আসতে ফুলের, এবং সে সঙ্গে সঙ্গে ফুলের বোকে আনতে চলে যায়। পরের দৃশ্যে আমরা রাজা মূর্তি নামক এক ব্যক্তিকে দেখতে পাই। স্ত্রী দেবকী আর ছেলে সুন্দরামকে নিয়ে যার সংসার। সুন্দরামের সুনিতা নামের এই মেয়েটিকে ভীষণ পছন্দ। সুনিতা আর সুন্দরাম একই স্কুলে পড়ে। বলা ভালো, সুনিতার জন্যই সুন্দরাম স্কুলে যায়। দৃশ্য পরিবর্তিত হয়, যেখানে আমরা আমরু নামের একজনকে দেখতে পাই। আমরুর ডান হাত হচ্ছে জোসেফ। আমরুর যে কোনো কাজের সব থেকে ভরসার লোক হচ্ছে এই জোসেফ। এরপর দৃশ্য পরিবর্তিত হয়, আমরা ভার্গবী নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার নাচের ক্লাস থেকে তার বাবার সাথে বাড়ি ফিরছিল। তাই জোসেফ তার দলের ছেলেদের নিয়ে একটা ছেলেকে ভীষণ মারছিল। আসলে MLA আমরুকে দায়িত্ব দিয়েছিল এই ছেলেটিকে শিক্ষা দেওয়ার জন্য, আর সেই দায়িত্ব আমরু দিয়েছিল জোসেফকে। জোসেফ যখন রাস্তায় ফেলে সেই ছেলেটিকে মারছিল, তা দেখে ভার্গবী ভীষণ রেগে বলতে থাকে, 4 জন মিলে একজনকে মারছো, তোমাদের লজ্জা করে না? জানি না কেন জোসেফ এই কথা শুনে থেমে যায়। সেখান থেকে তার দলের লোকজনদের নিয়ে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাধাকে, রাজুর অফিসের নতুন ম্যাডাম। রাজু অনেকক্ষণ তার ম্যানেজারের অপেক্ষা করে, কিন্তু সে না আসায় সে নিজেই রাধা ম্যাডামকে ফুলের বোকেটি দিয়ে দেয়। কথা প্রসঙ্গে রাজু জানতে পারে যে রাধা ম্যাডাম তেলেগু ভাষা ভালো জানে না। রাজুও বলে সে আধা আধুরা হিন্দি বলে নিতে পারে। দৃশ্য আবারও পরিবর্তিত হয়, আর আমরা এখানে গড্ডাম নামের একটি ছেলেকে দেখতে পাই। তেলেগুতে গড্ডাম শব্দের অর্থ হচ্ছে দাড়ি, আর যেহেতু ছেলেটির এক মুখ ভর্তি দাড়ি রয়েছে, তো সবাই তাকে গড্ডাম বলেই ডাকে। গড্ডাম একটা মদের দোকানে কাজ করে। প্রতিদিন গড্ডামের দোকানে একটি মেয়ে, যার অর্ধেক মুখ ঢাকা থাকে, সে দোকানের বাইরে আসে এবং গড্ডামের কাছ থেকে একটা করে মদের বোতল নেয়। বেশ কিছুদিন ধরে এই ব্যাপারটা চলে আসছে। গড্ডাম মনে মনে মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। দিন এই দৃশ্য দেখতে দেখতে একদিন গড্ডামের বন্ধুরা তাকে বলেই ফেলে, তুই কেন মেয়েটাকে প্রপোজ করছিস না? গড্ডাম তার বন্ধুদের বলে, কি জানি, ওর চোখের দিকে তাকালেই আমি যেন সব বাক্য হারিয়ে ফেলি। এবার আসা যাক মূল গল্পে। প্রতিটি দৃশ্য কিন্তু মন দিয়ে দেখবেন। মর্নিং ওয়াক রাজুর একটা অভ্যাস। রাজু যেখানে যায় সবাই তাকে একটাই প্রশ্ন করে, রাজু বিয়ে কবে করবে? এমনকি পাড়ার চায়ের দোকানের ছেলেটাও জিজ্ঞেস করে, রাজু বিয়ে কবে করবে? বয়স তো হলো। কিন্তু রাজু কারোর কথার কোনো উত্তর দেয় না। পরের দৃশ্যে আমরা জোসেফকে তার দলবল নিয়ে এক জায়গায় বসে থাকতে দেখি। কিন্তু না, উল্টো দিকের বাড়িটি ভার্গবীর। অন্যদিকে ভার্গবী তার বাড়ির উল্টো দিকে জোসেফকে বসে থাকতে দেখে সে ভাবে সে হয়তো সেই দিনের বদলা নিতে এসেছে। ভার্গবীও তখন তার পাড়ার কিছু লোকজনকে ডেকে তাদের উত্তম মধ্যম দেওয়ার ব্যবস্থা করে। অন্যদিকে আজকে সুন্দরামের ক্লাসে নতুন টিচার এসেছেন। টিচার সব ছাত্রছাত্রীদের নিজেদের পরিচয় দিতে বলেন। তখন সুন্দরামের বন্ধু সুন্দরামকে একটা বুদ্ধি দেয়, বলে তুই যদি সুনিতাকে ইমপ্রেস করতে চাস তাহলে এটা সব থেকে এখন ভালো উপায়। সুনিতা যেমন যেমন বলবে তুইও ঠিক তেমনই বলবি। সুনিতা ভাববে, বাহ, তোদের কত মনের মিল। আইডিয়াটা সুন্দরমের ভীষণ পছন্দ হয়। সুনিতা নিজের সম্বন্ধে বলতে শুরু করে। সে বলে সে গান খুব ভালোবাসে এবং 2-1 লাইন গান গেয়েও ফেলে। কিন্তু বেচারা সুন্দরাম, যেই তার টার্ম আসে সঙ্গে সঙ্গে স্কুলের ঘন্টা পড়ে যায়। অন্যদিকে অফিসের লাঞ্চ আওয়ারে রাধা ম্যাডাম তার কলিগদের সাথে খেতে বসেছে। একটু দূরে রাজু এসে খাবার খেতে বসে। রাজুকে দূরে বসে থাকতে দেখে রাধা ম্যাডাম বলে, তুমি ওখানে কেন রাজু? এখানে আমাদের সাথে এসে খেতে বসো। তখন বাকি কলিগরা বলে ওঠে, ও তো সামান্য একটা অ্যাটেন্ডেন্ট মাত্র, ও আমাদের সাথে কি করে খাবে? কিন্তু রাধা ম্যাডামের প্রতিবাদ করে বলে ওঠে, ও এই অফিসেরই একটা অংশ, তবুও তাদের সাথে খেতে বসতে অনেকটাই ইতস্তত বোধ করে।
তখন তাদের মধ্যে থেকেই একজন বলে ওঠে, কি হবে রাজু, চলে এসো এখানে, ম্যাডাম যখন ডাকছে। আসলে তারা কেউই এটা মনের থেকে চায়নি, ম্যাডামের কথাতে বাধ্য হয়েই রাজুকে তারা সেখানে খেতে বসার অনুমতি দেয়। খাবার টেবিলে সবাই নিজেদের পরিবার সম্বন্ধে কথাবার্তা বলতে থাকে। সেখান থেকেই আমরা জানতে পারি রাধা ম্যাডাম একজন বিধবা মহিলা, তার একটা মেয়ে আছে এবং সে তার মামার বাড়িতে থাকে। রাধা ম্যাডাম পাশের গ্রামে থাকেন। এখন রাধা ম্যাডাম রাজুকে তার পরিবার সম্বন্ধে জানতে চায়। সবাই একসাথে বলে ওঠে, ও কি করে বলবে, ও তো বিয়েই করেনি, পরিবারের মানে সে তো জানেই না। এই কথা শুনে রাধা ম্যাডাম রাজুর দিকে এক মায়া ভরা দৃষ্টিতে তাকায়। অন্যদিকে আমরা রাজা মূর্তিকে দেখতে পাই মূর্তি গড়াতে তার জুড়িমেরা ভার, তো তার মালিকের দোকান চলে তারই কাজের ওপর। কিন্তু রাজা মূর্তি একটু তোতলা, এই কারণে সে নিজের কোনো ব্যবসা শুরু করতে পারে না। অন্যদিকে আমরা দেখতে পাই গড্ডামের বন্ধুরা আজকে গড্ডামকে একটা প্রস্টিটিউটের কাছে নিয়ে গেছে। তার বন্ধুদের বক্তব্য, এই প্রস্টিটিউটের কাছে গেলে গড্ডামের লজ্জা একটু কমবে আর সে সেই মেয়েটিকে প্রপোজ করতে পারবে। এই কাজে গড্ডাম একদমই রাজি ছিল না, কারণ সে মেয়েটিকে ভালোবাসে আর সে মনে করে কাউকে ভালোবাসলে এসব জায়গায় একদম যাওয়া উচিত নয়। তবুও বন্ধুদের পিড়াপিড়িতে সে মেয়েটির ঘরে ঢোকে। মেয়েটিকে বলে সে যা ভাবছে সে তেমন নয়, বন্ধুদের জোড়াজুড়িতেই এখানে এসেছে। মেয়েটা তখন তার পুরুষত্ব নিয়ে তাকে প্রশ্ন তোলে। গড্ডাম তখন মেয়েটিকে বলে, আমি আসলে একজনকে ভালোবাসি, আমি মনে করি কাউকে ভালোবাসলে তার প্রতি সৎ থাকা উচিত। মেয়েটি তখন তাকে জিজ্ঞাসা করে, তার সাথে কি তোমার বিয়ে হবে? গড্ডাম হেসে বলে, বিয়ে? আজ পর্যন্ত তার সাথে তো আমার কথাই হয়নি কোনো। গড্ডাম তখন বলে, সে তো তার অর্ধেক মুখ ঢেকে রোজ আমার দোকান থেকে মদ নিতে আসে আর আমি তার সেই চোখ দেখে দেখেই তার প্রেমে পড়ে গেছি। মেয়েটি তখন গড্ডামকে বলে, তো এক কাজ করো, একদিন মেয়েটিকে তোমার মনের কথা বলেই ফেলো, আর বলতে যদি খুব ভয় করে তাহলে বলার আগে একটু মদ খেয়ে নিও। তোমারও তো জানা দরকার মেয়েটি তোমার সম্বন্ধে কি ভাবে। মেয়েটির কথাটি কিছুটা হলেও গড্ডামের মনে ধরে। পরের দৃশ্যে আমরা রাজুকে দেখতে পাই, সে একটা পার্কে বসেছিল, সেখানে কিছু ছেলে পুলে ফুটবল খেলছিল। রাজু তাদের হঠাৎ করেই ফুটবল নিয়ে কিছু টিপস দেওয়া শুরু করে, কিন্তু কেন জানি না ছেলে পুলের দল বেশ চটে যায় এবং তারা বলতে থাকে, নিজের তো কোনো সংসার নেই, সন্তান নেই, তুমি আমাদের আর জ্ঞান দিতে এসো না। এই কথা শুনে রাজুও বেশ চটে যায়। বেশ গজগজ করতে করতে সে বাড়ি ফিরে আর এক উপদ্রব। তলা চাচি বলে, রাজু আমি কাল স্বপ্ন দেখলাম তোমার বিয়ে হয়েছে এবং বাচ্চা হয়েছে। এখানে রাজুর ডায়লগটা বেশ মজা লেগেছে আমার। রাজু বলে, চলো আমরা আজকে বিয়ে করে নিই, 9 মাস বাদে আমাদের বাচ্চা হয়ে যাবে, তারপর তুমি পরলোকে চলে যেও। কথা শুনে বুড়ি চাচি তো ভীষণ খেপে যায়। রাজুর আজকে মাথাটা বোধহয় একটু বেশি গরম ছিল, আর রাজুর মুখ থেকে এই কথা শুনে বুড়ি চাচি তো ভীষণ খেপে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় ভার্গবীকে, যার কাছে তার বান্ধবী এসেছে এই কথা বলতে যে পাড়ার একটা ছেলে তাকে ভীষণ উৎপাত করছে, একটা কিছু উচিত শিক্ষা দিতে হবে। এই কথা শুনে ভার্গবী তাকে নিয়ে যায় আমরুর কাছে। আমরু একটা জিম চালায়। ভার্গবীর বান্ধবী ভার্গবীকে জিজ্ঞেস করে, এরম লোকের সঙ্গে তোর পরিচয় হলো কিভাবে? ভার্গবী বলে, একবার কিছু লোক আমরুকে মারতে এসেছিল, সে তখন আমার বাড়িতে আশ্রয় নিয়েছিল। গুন্ডারা আমার বাড়িতে এলে আমি বলে দিই আমরু এখানে নেই, তারপর থেকে আমরু আমাকে নিজের বোনের মতো ভালোবাসে। সে বলেছে সে কোনো বিপদে পড়লে আমি যেন তার কাছে আসি, সে আমাকে সব রকম সাহায্য করবে। আমরু ভার্গবীর সমস্যার কথা শুনে সে তখনই জোসেফকে ডাকে, আর ভার্গবী তো জোসেফকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। আমরুকে বলে, এই ছেলেটা সেদিন রাস্তায় একটা ছেলেকে প্রচন্ড মারছিল। ভার্গবী আমরুকে বলে, ভাই তোমার সাথে এইসব ছেলের কিসের সম্পর্ক? বলে ওঠে, ভাই এই মেয়েটা সেদিন তার পাড়ার লোককে দিয়েই আমাদের পিটিয়েছিল। আমেরও বুঝতে পারে ভার্গবীর কোথাও একটা বুঝতে অসুবিধা হচ্ছে, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমেরু জোসেফকে ভার্গবীর কাছে ক্ষমা চাইতে বলে। যদিও জোসেফ চট করে ক্ষমা চাওয়ার ছেলে নয়, কিন্তু সে আমেরুকে প্রচন্ড রেসপেক্ট করতো। আমেরুর কথা রাখার জন্যই সে ভার্গবীর কাছে ক্ষমা চেয়ে নেয়। আমেরু জোসেফকে বলে, ভার্গবীর বান্ধবীকে একটা ছেলে প্রচন্ড উৎপাত করছে, তাকে একটু উচিত শিক্ষা দিতে হবে। আমরুর কথা মতো জোসেফ তার দলবল নিয়ে সেই ছেলেটির বাড়িতে যায় এবং তাকে উচিত শিক্ষা দিয়ে আসে। দূরের থেকে ভার্গবী আর তার বান্ধবী সেই দৃশ্য দেখতে থাকে। জোসেফ এরপরে ভার্গবীকে বলে, এর আগের দিন আমি যখন একটা বাজে লোককে মারছিলাম তখন তো খুব প্রতিবাদ করছি, আজকে যখন নিজের বান্ধবীর ব্যাপারে এসছে তখন বেশ তাড়িয়ে তাড়িয়ে মজা নিচ্ছ। সেটা হলেও ভার্গবী বুঝতে পারে তারও একটু ভুল হয়েছে, জোসেফের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং দুজনের মধ্যে একটা মিষ্টি বন্ধুত্বের সূচনা হয়, আর বন্ধুরা মিলে একটা আউটিং এরও প্ল্যান করে ফেলে। এরপর আসি অন্য দৃশ্যে, যেখানে আমরা দেখতে পাই রাধা ম্যাডামকে অফিসের একজন কলিগ মিষ্টি খাওয়াতে আসলে রাধা ম্যাডাম বলে, না না আমি তো মিষ্টি খাই না, আমার তো সুগার আছে। এই কথা শুনে রাজু বলে, সুগার? আমি 50 ছুতে চললাম, আমি এখনো ফিট আছি। জানেন তার কারণ কি? তার কারণ আমি রোজ মর্নিং ওয়াক করি। রাধা ম্যাডাম তখন বলে, আমিও কিছুদিন ধরে ওয়াকের কথা ভাবছি। ঠিক আছে, কালকে থেকেই শুরু করে দেব। পরের দৃশ্যে রাজামূর্তির দেখা পাওয়া যায়। সে তখন তার মালিকের সাথে প্রচন্ড ঝগড়ায় ব্যস্ত, কারণ তার মালিক তার মাইনে বাড়াবো বলেছিল, কিন্তু এখন সে কথার খেলাপ করছে। রাজামূর্তি ভীষণ রেগে যায়। রাজামূর্তি মালিককে বলে, এমন বেইমান লোকের সঙ্গে তো আমি কাজ করতে পারবো না। মালিকের এই কথা শুনে মাথা গরম হয়ে যায়। সেও বলে, তোমাকে কালকে থেকে আর আসতে হবে না। তোই সে বলুক, কিন্তু সে জানতো রাজামূর্তির মতন এরকম মূর্তির কারিগর এখানে আর একটাও সে পাবে না। দোকানটা চলতোই রাজামূর্তির মূর্তি তৈরির জন্য।
বাড়ি ফিরে রাজামূর্তি তার স্ত্রীর কিছু গয়না আর বাড়িটিকে বন্ধক রেখে কিছু টাকার জোগাড় করে। আবার এটাও সে ভয় পেতে থাকে, সর্বস্ব দিয়ে ব্যবসা শুরু করলো, কিন্তু সেই ব্যবসা যদি না দাঁড়ায়, তখন তার স্ত্রী তাকে পরামর্শ দিল নিজের ব্যবসা আমরা আগে না শুরু করে অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে মূর্তি তৈরির অর্ডার নিতে পারি। কথাটা রাজামূর্তির বেশ মনে ধরে। পরের দৃশ্যে আমরা গড্ডামকে দেখতে পাই। আজ গড্ডাম ঠিক করেছে তার মনের কথা মেয়েটিকে বলেই ছাড়বে। জোর বাড়াবার জন্য 2-4 ঢোক খেয়েও নিয়ে রোজকার মতো মদ নিয়ে চলে যাওয়ার পথে গড্ডাম তার পিছু নেয়। এক জায়গায় সে মেয়েটিকে দাঁড় করিয়ে তার মনের কথা বলে। মেয়েটি সব শুনে বলে, তুমি তোমার মনের কথা আমাকে বললে, এবার আমাকে একটু সময় দাও ভাববার। তখন তাকে বলে, আমি কি তোমার নামটা জানতে পারি? এটি বলে, আমার নাম সেলিমা। গড্ডাম এবার তাকে বলে, আমি কি তোমার মুখটা একটু দেখতে পারি? এই কথাটা শোনার পর মেয়েটা খানিকক্ষণ চুপ থাকে। তারপর সে আস্তে আস্তে তার মুখের ঢাকাটা সরিয়ে ফেলে। মেয়েটির মুখ দেখে তার গড্ডামের পায়ের নিচে জমি সরে যায়। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন মেয়েটি হচ্ছে সেই প্রস্টিটিউটটি, তার কাছে গড্ডাম সেই রাতে গিয়েছিল। গড্ডাম এক বুক হতাশা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। এরপর আমরা দেখি পরের দিন সকাল থেকে রাজু আর রাধা ম্যাডাম মর্নিং ওয়াক শুরু করে দেয়। অন্যদিকে রাজামূর্তিও যায় একজন পাইকারির কাছে মূর্তির অর্ডার নিতে। সেই ব্যবসায়ী রাজামূর্তিকে বলে, হঠাৎ করেই তোমাকে কেউ অর্ডার বা অ্যাডভান্সের টাকা দেবে না। আমার কাছে একটা পার্টি আছে, তাকে যদি তুমি তোমার একটা মূর্তি বানিয়ে দেখাতে পারো আর তার যদি সেই মূর্তি পছন্দ হয়ে যায়, তাহলে তুমি ওরকম 100টা মূর্তির অর্ডার পাবে। মূর্তি বলে, ঠিক আছে, আমি বাড়ি যাই, আমার স্ত্রীর সাথে আলোচনা করে তারপর জানাচ্ছি। পরের দৃশ্যে আমরা দেখতে পাই গড্ডামের দোকানে আজকে মেয়েটি আবার মদের বোতল কিনতে এসেছে। গড্ডামও তাকে মদের বোতলটা বিক্রি করে। গড্ডাম আজ আবারও তার পিছু নেয়। তখন সে মেয়েটিকে বলে, আমি তোমাকে সত্যি করে ভালোবাসি। বলে, কি হলো, কালকে তো পালিয়ে গেছিলে। গড্ডাম বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার কাছে একটা অনুরোধ, তুমি এই কাজটা ছেড়ে দাও। মেয়েটি গড্ডামকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের মতো মেয়েকে কেউ বিয়ে করে না, এরকম কথা আমরা অনেক শুনি। গড্ডাম বলে, আমি তোমাকে চিনতামও না, কিন্তু তোমার চোখ দেখেই আমি তোমার প্রেমে পড়ে যাই। মেয়ে একটা কথাও তোমাকে মিথ্যা বলছে না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। গড্ডামের কথা শুনে মেয়েটাও একটু ইমোশনাল হয়ে পড়ে। তখন মেয়েটি গড্ডামকে কিছু শর্ত দেয়, বলে, ঠিক আছে, আমরা কিছুদিন আগে একসাথে থাকবো, তারপর বিয়ে করার সিদ্ধান্ত নেব। ততদিন আমি এই কাজটা করব আর তুমি আমাকে সেই কাজের জায়গায় ছেড়ে দিয়ে আসবে। এই কথাতে গড্ডাম রাজি হয়ে যায়। গড্ডামও গোলাপ ফুল হাতে নিয়ে প্রপোজ করার মতো মদের বোতল হাতে নিয়ে মেয়েটিকে প্রপোজ করে। পরের দৃশ্যে আমরা রাজামূর্তি আর তার স্ত্রী দেবকীকে দেখতে পাই কিছু কন্ট্রাক্ট পেপারে সাইন করতে। এখানে লেখা আছে, যদি সেই ব্যবসায়ীর পছন্দ মতো তারা মূর্তি তৈরি করতে পারে, তাহলে সেই ব্যবসায়ী তাদেরকে অনেক টাকা দেবে এবং তার সাথে অনেক কন্ট্রাক্ট আরো পাইয়ে দেবে। মিস্ত্রি দিন রাত এক করে কাজ করা শুরু করে। পরের দৃশ্যে আমরা আবার রাধা ম্যাডাম এবং রাজুকে দেখতে পাই। রাধা ম্যাডাম রাজুকে বলে, আমার অনেক দিনের ইচ্ছা পায়ে হেঁটে সিংহালাম মন্দিরে যাব, কিন্তু আমার শরীর খারাপের কারণে আমি খুব একটা একা একা যাওয়ার সাহস পাচ্ছি। তখন বলে, এটা কোনো ব্যাপার নয়, আমি আপনাকে নিয়ে যাব, আমি একটা শর্টকাট রাস্তাও জানি। অন্যদিকে আজকে সুন্দরম স্কুল এসেছে গোলাপি রঙের জামা পরে, জানিয়ে তার বন্ধুরা তাকে প্রচন্ড খেপানো শুরু করে। আসলে সুন্দরম জানতে পেরেছে সুনিতা গোলাপি রং খুব পছন্দ করে। অন্য বন্ধুরা হাসাহাসি করলেও সুনিতা সুন্দরমের জামা খুব পছন্দ হয়। সুন্দরম সুনিতাকে বলে যে, সুনিতা এত সুন্দর গান করে, তো গানের কম্পিটিশনে নাম কেন দেয় না? সুনিতা বলে, প্রথমত তো আমার বাবা একদম গান গাওয়া পছন্দ করে না, দ্বিতীয়ত আমার কাছে তো গানের কোনো বই নেই, আমি গানের লিরিক্স গুলোই মনে রাখতে পারি না। সুনিতার মুখ থেকে এই কথা শুনে সুন্দরম দোকানে যায় এবং সুনিতার জন্য গানের বই কেনে। বইটা কিনে সুন্দরম প্রথমে আগে ঘরে আসে। তখন তার বাবা একটা গণেশের মূর্তি তৈরি করছিল। সে গণেশকে থ্যাংক ইউ বলে। আজকে সকালে সে গণপতি বাপ্পার কাছে উইশ করেছিল যে সুনিতার সাথে তার এই প্রেমের ব্যাপারটা যেন একটু একটু করে আগায়। পরের দিন স্কুলে গিয়ে সুনিতার হাতে সে বইটা দেয় আর বইটা পেয়ে সুনিতা তো সেই খুশি হয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাজু কোনো এক সানডেতে তার রাধা ম্যাডামকে সেই মন্দির দর্শন করানোর জন্য নিয়ে পথে হেঁটে রাধা ম্যাডাম ভীষণ ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু রাজু অনেক যত্ন সহকারে রাধা ম্যাডামকে মন্দির দর্শন করায়। কিছুক্ষণ সুন্দর একটা সময়ও কাটায় নিজেদের মধ্যে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সুন্দরমকে। সুন্দরম সুনিতাকে একটা মন্দিরে নিয়ে আসে এবং সে বলে সে এখানে বসে যেন তার গান প্র্যাকটিস করে। কেউ বুঝবে না যে সে গানের প্র্যাকটিস করছে, সবাই ভাববে ঈশ্বরকে গান শোনাচ্ছে। সুন্দরম সুনিতাকে গানের ব্যাপারে অনেক উৎসাহিত করে। পরের দৃশ্যে দেখতে পাই গড্ডামকে, যে সেলিনার কথা মতো তাকে তার কাজের জায়গায় রোজ ছাড়তে যায়। গড্ডামের সঙ্গে থাকতে থাকতে সেলিনারও আর এই কাজ করতে ইচ্ছা করে না। অন্যদিকে আমরা দেখতে পাই জোসেফের বন্ধু আর ভার্গবীরা মিলে একটা রেস্টুরেন্টে খেতে যায়। কথায় কথায় ভার্গবী বলে তারা একদিন সমুদ্রের ধারে বেড়াতে যায়। এই সকল দৃশ্যগুলির মধ্যে দিয়ে আমরা এটাই বুঝতে পারছি যে প্রেমগুলো আস্তে আস্তে গভীরতা পাচ্ছে। অন্যদিকে গড্ডামও সেলিনার সাথে তার বন্ধুদের পরিচয় করিয়ে দেয়। সেলিনাকে দেখে তার বন্ধুরা একটু অবাকই হয়, কিন্তু তারা কিছু মনে করে না, কারণ তারা জানতো গড্ডাম সেলিনাকে কতটা ভালোবাসে। পরের দৃশ্যে আমরা দেখি যে রাধা ম্যাডাম একা একা বসেই ভাবছে যে রাজু একটা এত ভালো মানুষ, কিন্তু সে এখনো পর্যন্ত বিয়ে করেনি, বয়সকালে তাকে দেখবে কে, আর তার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তাকেই বা দেখবে কে। এবং সে মনে মনে ভাবতে থাকে যদি তারা দুজনা বিয়ে করে। এই কথাটা রাধা ম্যাডাম রাজুকে বলতে প্রচন্ড দ্বিধা করছিল, কিন্তু একদিন মনে বল এনে সে বলেই ফেলে কথাটা। রাধা ম্যাডামের মুখ থেকে এই কথা শুনে রাজু তো প্রচন্ড অবাক হয়ে যায়। সে কোনো কথার উত্তর দেয় না, সেখান থেকে উঠে চলে আসে। অন্যদিকে জোসেফ আর ভার্গবীর প্রেম তো জমে ক্ষীর। আমরও যখন তাদের এই প্রেমের কথা জানতে পারে, আমরও
আমরও তা শুনে খুব খুশি হয় এবং সে বলে আমার ফুল সাপোর্ট রয়েছে তোমাদের সাথে। অন্যদিকে রাজু তার বন্ধুদের আড্ডায় রাধা ম্যাডামের বলা কথাটা মানে বিয়ের কথা বলাটা প্রসঙ্গটা তোলে। বন্ধুরা তাকে প্রচন্ড বকাবকি করে যে কিছু উত্তর না দিয়ে সে কেন উঠে এসেছে ওখান থেকে। রাধা ম্যাডাম তো ভুল কিছু বলেনি। রাধা ম্যাডাম যদি নিজে চায় তাহলে এই বিয়েতে রাজুর আপত্তি থাকার তো কোনো কারণ নেই। এই বিষয়টা নিয়ে রাজু এত গভীরভাবে ভাবতে থাকে এবং ভাবতে ভাবতে সে একটা অন্য কারোর বারান্দায় এসে বসে পড়ে এবং কখন সে ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাগে অনেক লোকজনের চিৎকার চেঁচামেচি দেখে সে একটা বাচ্চা ছেলেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। গ্রামের লোকজন বাজেভাবে ব্যাখ্যা করে বিয়ে শাদী না করে যাকে পাচ্ছে তাকে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে থাকছে। রাজু তো এসব দেখে শুনে ভীষণ অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে সে কিভাবে এরকম কাজ করলো। অফিসে বসে বসেও সেই একই চিন্তা করতে থাকে। রাজুর এই কাজের জন্য গ্রামে পঞ্চায়েত বসানো হয় এবং একটা লোক ঘন্টা বাজিয়ে বলে যায় যে সবাই পরের দিন পঞ্চায়েতের বৈঠকে যেন অবশ্যই উপস্থিত থাকে। দিন রাজু হাঁপাতে হাঁপাতে অফিস ফেরত এই বৈঠকে যায়। সেখানে তাকে অনেক অপমান করা হয়। তাকে বলা হয় 3 মাসের মধ্যে বিয়ে না করলে তাকে গ্রাম থেকে বার করে দেওয়া হবে। কথা শুনে রাজু তো বেশ চিন্তায় পড়ে যায়। সন্ধ্যেবেলা রাজুদের বন্ধুদের বৈঠকে রাজুর এই বিষয়টা নিয়ে বেশ আলোচনা হতে থাকে। বন্ধু রাজুকে বলে রাধা ম্যাডামের কথায় তো তোর রাজি হয়ে যাওয়া উচিত ছিল। আর ঠিক তখনই রাধা ম্যাডাম রাজুকে ফোন করে সে বিয়ের ব্যাপারে কি ভেবেছে। রাজুর উত্তর দেওয়ার আগে তার এক বন্ধু ফোনটা কেড়ে নিয়ে বলে হ্যাঁ রাজুর রাজি আছে বিয়েতে। গ্রাম পঞ্চায়েতের দেওয়া 3 মাসের শর্তটাও সে রাধা ম্যাডামকে বলে দেয়। রাধা ম্যাডাম এরপরে তার মেয়েকে এই কথা জানালে তার মেয়ে তো প্রথমে বেশ অবাক হয়। প্রথম কথাই ছিল এই বয়সে বিয়ে করবে, লোকে কি বলবে। পরে মেয়ে বলে আমি ঠিক আছে ওনার সাথে কথা বলবো তারপরে সম্মতি দেবো। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ভার্গবীর বাবা জোসেফের সাথে ভার্গবীকে দেখি। জোসেফের ধর্মের অর্থাৎ খ্রিস্টান ধর্মের একটা অনুষ্ঠান ছিল যেখানে ভার্গবীকে নিয়ে জোসেফ বসেছিল। মনে মনে ভগবানকে ধন্যবাদ দিচ্ছিল যে ভার্গবীকে তার জীবনে দিয়েছে বলে। নিজের মেয়েকে একটা খ্রিস্টান ধর্মের ছেলের সঙ্গে থেকে ভার্গবীর বাবা মোটেও খুশি হয় না। অন্যদিকে রাধা ম্যাডামের মেয়ে আর রাজু একে অপরের সঙ্গে দেখা করে। রাধা ম্যাডামের মেয়ে রাজুকে কয়েকটা প্রশ্ন করে সে এতদিন বিয়ে কেন করে। রাজু বলে কাজের ব্যস্ততায় তার বিয়ের কথাটা মাথাতেই আসে। রাধা ম্যাডামের মেয়ে রাজুকে জিজ্ঞাসা করে বিয়ের পর সে যদি তার মাকে ছেড়ে দেয়। বলে আমাদের যথেষ্ট বয়স হয়েছে। এই বয়সের বিয়ের মানে হলো একজন আনুগত্য সঙ্গীর। রাজুর কথা রাধা ম্যাডামের মেয়েকে যথেষ্ট ইমপ্রেস করে। মনে মনে মায়ের পছন্দের উপর খুশি হয়। মেয়ের সম্মতিতে রাধা ম্যাডামও খুশি হয়ে যায় এবং পুরোহিতের কাছে যায় বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য। ভার্গবীর বাবা ভার্গবীকে জোসেফের ব্যাপারে জিজ্ঞেস করলে ভার্গবী প্রথমে মিথ্যা বলে কিন্তু তারপর সে সত্যি কথা বলেই দেয়। বলে জোসেফ খুব ভালো ছেলে, আমাকে খুব ভালোবাসে। কথা শুনে তো ভার্গবীর বাবা প্রচন্ড রেগে যায় এবং জোরে একটা থাপ্পড় মারে ভার্গবীর গালে। ভার্গবীকে বলে তুমি যদি জোসেফকে বিয়ে করেছো তো আমি নিজেকে শেষ করে ফেলবো। অন্যদিকে আমরু জোসেফের জন্য শহরে একটা ভালো কাজের ব্যবস্থা করে। আমরু আর চাইছিল না যে জোসেফ এসব মারপিটের কাজ করে। আমরু চাইছিল জোসেফ সুস্থভাবে বাঁচুক, ভার্গবীকে বিয়ে করে সুখে শান্তিতে থাকুক। অন্যদিকে আমরা দেখতে পাই সুনিতা স্কুলের 15ই আগস্টের প্রোগ্রামে সুন্দর করে গান করতে থাকে। এই রাস্তা দিয়ে যাচ্ছিল তার বাবা। মেয়ের গান শুনে মেয়েকে অ্যাপ্রিসিয়েট করা তো দূরে থাক সে মেয়ের গলে একটা জোরে থাপ্পড় মারে। টিচারদের বলে এটা কিরকম স্কুল যেখানে পড়াশোনার চেয়ে গান নাচে বেশি মন দেওয়ানো হয়। আমার মেয়ে আর স্কুলে পড়বেই। এদিকে রাধা ম্যাডামের ভাই তার এই বিয়ের সিদ্ধান্তে প্রচন্ড অখুশি হয়। ওকে বলে নিজের না হোক আমার সম্মানের কথাও তো তোর একবার ভাবা উচিত ছিল। আমাকে তো এই সমাজেই বাস করতে হবে, কোনো বিয়ে করার বয়স হলো। মুখ থেকে এইসব কথা শুনে রাধা ম্যাডাম তো প্রচন্ড দুঃখী হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তিত হয়। আমরা দেখতে পাই একদিন রাতে গাড্ডাম সেলিনার বাড়িতে লুকিয়ে চড়িয়ে দেখা করতে যায়। তারা একসাথে নিজেদের ফিউচার প্ল্যানিং করে। অন্যদিকে জোসেফ ওর নতুন কাজের জন্য আমরুকে থ্যাঙ্কস জানিয়ে রওনা দেয়। আমরুকে বলে ভার্গবী তার কাছে আসলে সে যেন বলে জোসেফ ফিরে এসে তাকে বিয়ে করবে। অন্যদিকে আমরা দেখতে পাই রাধা ম্যাডাম রাজু আর তার বন্ধুদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয় কারণ সে বলে তার ভাই এই বিয়েতে রাজি নয় তাই সেই বিয়ে আর করতে পারবে না। অন্যদিকে সুনিতার বাবাও আর সুনিতাকে স্কুলে পাঠায় না। সুন্দরাম অপেক্ষা করতে করতে একদিন তার বাড়ির দরজায় উপস্থিত হয় কিন্তু সেখানে গিয়ে দেখে তালা বন্ধ। একদিকে যেমন গাড্ডাম আর সেলিনা তাদের বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছে, অন্যদিকেই তেমনি রাজামূর্তি আর তার স্ত্রী জোর কদমে মূর্তি তৈরির কাজে হাত লাগিয়ে দিয়েছে। সুন্দরামও তার বাবা মাকে এই কাজে অনেক সাহায্য করে। সে গণপতি বাপ্পার কাছে প্রার্থনা জানিয়েছে সুনিতা যেন তাড়াতাড়ি স্কুলে চলে আসে। অন্যদিকে ভার্গবী আমরুর কাছে আসে এবং বলে তার বাবা জোসেফের সাথে তার বিয়ে কোনোদিনই মেনে নেবে না। আমরু ভার্গবীকে বলে আমি তোমার বাবাকে বোঝাবো। ভার্গবী বলে আমার বাবা কোনো মতেই মেনে নেবে না। আমি যদি জোসেফকে বিয়ে করি আমার বাবা আত্মহত্যা করার হুমকি দিয়েছে। আমরু ভার্গবীকে বলে জোসেফের কি হবে? এই ছেলেটা তো তোমাকে ভালোবেসে বিয়ে করবে বলে অন্য শহরে গেছে কাজের জন্য, আমি তাকে কি উত্তর দেব? কথা শুনে ভার্গবী কাঁদতে থাকে। পিছন থেকে আমরু তখন ভার্গবীকে জিজ্ঞেস করে তোমার বাবার সমস্যা কোথায় এই বিয়েটাতে? ভার্গবী বলে ধর্ম, আমরা ব্রাহ্মণ আর জোসেফ খ্রিস্টান, এটাই সমস্যা। অন্যদিকে একদিন সেলিনার পাড়ার লোকেরা তাকে আটকে বলে এই কাজ তাকে আর করা যাবে না, তাকে পাড়ায় থাকতে গেলে এই পেশা তাকে ছাড়তে হবে। নাও বলে ওঠে সেদিন তোমরা কোথায় ছিলে যেদিন আমি না খেতে পেয়ে মরছিলাম? কিন্তু কেউ আমাকে দুটো খাবার ব্যবস্থা করে দাওনি। ওদের মধ্যে একজন সেলিনাকে জোরে একটা থাপ্পড় মারে। তার পাড়ার লোক এক জায়গায় জড়ো হয় এবং সেলিনাকে প্রচন্ড রকম ভাবে অপমান করা হয়। এরপর আমরা দেখতে পাই পরের দিন সকালের দৃশ্য যেখানে গাড্ডাম তার বন্ধুর সাথে সেলিনার জন্য অপেক্ষা করছে। আজ তার আর সেলিনা আসছে না দেখে তারা তার বাড়ির দিকে যায়। সেলিনার
ঘরে ঢুকে সঙ্গে সঙ্গে গড্ডাম ছিটকে বেরিয়ে চলে আসে। সে বাইরে এসে বসে পড়ে, কিন্তু তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আসলে সেলিনা ততক্ষণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। খানিক সামলে নিয়ে গড্ডাম সেলিনার দেহটি কবর দেওয়ার ব্যবস্থা করে, কারণ গড্ডাম ছাড়া তো সেলিনার আর কেউ ছিল না। অন্যদিকে জোসেফ ফিরে আসে শহর থেকে। তার প্রথম মাইনে সে আমরুর হাতে তুলে দেয়, কারণ আমরুকে সে তার বড় ভাইয়ের মতো দেখত। এরপর সে আমরুর কাছে ভার্গবীর কথা জানতে চায়। আমরু বলে ভার্গবীর বিয়ে হয়ে গেছে এবং সমস্ত ঘটনা তাকে খুলে বলে। এই কথা শুনে জোসেফ একদম ভেঙে পড়ে। সে চার্চে যায় এবং ঈশ্বরের উপর থেকে যেন তার সমস্ত বিশ্বাস উঠে গেছে। এইভাবে সে তার গলার হারটা ছিঁড়ে ফেলে দেয়। অন্যদিকে সুন্দরাম একদিন জানতে পায় যে সুনিতারা ফিরে এসেছে। আবার একটা বই নিয়ে আর বাহানায় সুনিতাদের বাড়ি যায়। সুনিতার বাবা সুন্দরামকে বলে সুনিতা আর এখানে থাকে না, তাকে দিল্লির একটা স্কুলে আমরা অ্যাডমিশন করিয়ে দিয়েছি, তুমিও কখনো এখানে আর আসবে না। এই কথা শুনে সুন্দরামের তো পুরো মন ভেঙে যায়, তার সাথে মাথাটাও প্রচন্ড গরম হয়ে যায়। অন্যদিকে আজকে সুন্দরামের বাবা সেই মূর্তিটাকে পুরো কমপ্লিট করে ফেলেছে। আজ রাজামূর্তি প্রচন্ড খুশি, কিন্তু সুন্দরাম ততটাই দুঃখী। ফিরে এসে সুন্দরাম তার সমস্ত রাগ ওই মূর্তিটার উপর বার করে দেয়। মূর্তিটার উপর পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকে। পরের দিন সকালে কন্ট্রাক্টর আসে, কিন্তু মূর্তির এই অবস্থা দেখে তারা তো প্রচন্ড খেপে যায়। রাজামূর্তিকে যা নয় তাই বলে, প্রচন্ড অপমান করে। তাতে এও বলে যে তোমাকে আমরা আগে থেকে অ্যাডভান্স না দিয়ে খুব ভালো কাজই করেছি। রাজামূর্তি তো প্রচন্ড ভেঙে পড়ে। আর একটাও পয়সা ছিল না যে আবার নতুন করে জিনিসপত্র কিনে সে মূর্তি বানাবে। সে চেষ্টা করেছিল মূর্তিটাকে ঠিক করার, কিন্তু মূর্তিটার সে আগের রূপ ফিরে পায়নি। আগে দুঃখে রাজামূর্তি পুরো পাগল হয়ে যায়। রাজামূর্তি তখন সেই মূর্তির সামনে বসে অভিশাপ দিতে থাকে, তার এত বড় ক্ষতি যে করেছে সেও তার অর্ধেক জীবন ভবঘুরের মতো কাটাবে। এই রাত্রেই রাজামূর্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সুন্দরাম বুঝতে পারে তার বাবার আজকের এই করুণ পরিণতির জন্য সম্পূর্ণভাবে সে দায়ী। সে নিজেকে বাবার খুনি বলে মনে করতে থাকে। ওদিকে রাধা ম্যাডামের মেয়ে রাধা ম্যাডামকে বলছে রাজুর সাথে পালিয়ে যায়। এর মুখে এই কথা শুনে রাধা ম্যাডাম বলে এটা কখনোই সম্ভব নয়, আমি যদি পালিয়ে যাই তোমার বিয়ে হবে না। লোকে বলে যার মা এরকম মেয়ে কেমন। রাধা ম্যাডামের মেয়ে বলে কিন্তু মামা তো তোমাদের বিয়ে মেনে নেবে না। রাধা ম্যাডামের মেয়ে তখন রাজুকে বলে আপনি আমার মাকে এখান থেকে এসে নিয়ে যান, আর আপনি যদি আজকে সেটা না পারেন তাহলে জানবো গ্রামের লোক আপনাকে যা ভাবে আপনি সেটাই। কথা শুনে রাজুও বেশ উত্তেজিত হয়ে পড়ে এবং সে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যায়। ওরকম হন্তদন্ত হয়ে বেরোতে থেকে তার বন্ধুরাও বুঝতে পারে কিছু একটা হয়েছে। অন্যদিকে রাধা ম্যাডাম তার মেয়ের সাহায্য নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। রাজুও নিচে অপেক্ষা করছিল এবং দুজনা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু রাস্তায় একটা রেলওয়ে ক্রসিং ছিল, আর সেই সময় ট্রেন ঢুকে যাওয়ায় তাদেরকে ওখানে ওয়েট করতে হয়। আর ঠিক তখনই রাধার ভাই প্রচুর গুন্ডা নিয়ে এসে তাদের মারধর করতে থাকে। কিন্তু ট্রেন চলে যাওয়ার পরে আমরা একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পাই। ক্রসিং এর ওই পারে রাজুর বন্ধুরা তার জন্য অপেক্ষা করছিল। রাজুর বন্ধুদের একসাথে ওইভাবে দেখে রাধা ম্যাডামের ভাই তার গুন্ডা দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরেই আসে সেই কাঙ্ক্ষিত শুভ দিন, রাজু আর রাধা ম্যাডামের বিয়ে হয়ে যায়। ফুলসজ্জার রাতে রাধা রাজুকে জিজ্ঞাসা করে তার এতদিন বিয়ে না করার আসল কারণটা কি, তাকে কি কোনো মেয়ে ধোকা দিয়েছিল। এখানেই আসে গল্পের আসল টুইস্ট। বা রাজু তার জীবনের কাহিনী বলা শুরু করে। সে যখন কিশোর বয়সের ছিল, অর্থাৎ স্কুলে পড়তো, তখন সুনিতা নামের একটি মেয়েকে সে খুব পছন্দ করত। সুনিতার বাবা তাকে দিল্লিতে পড়তে পাঠিয়ে দেয়। 20 বছর বয়সে তার ভার্গবী নামের একটি মেয়ের সাথে পরিচয় হয়, তারও অন্যত্র বিয়ে হয়ে যায়। 30 বছর বয়সে সে সেলিনা নামের একটি মেয়ে বিয়ে করবে বলে মনস্থির করে, কিন্তু বিয়ের দিনই সে আত্মহত্যা করে। তারপর 50 বছর বয়সে তার জীবনে আসে রাধা। এবার গল্প চলে যায় অতীতে। আসলে সুন্দরামের নাম ছিল রাজু সুন্দরাম। বাবার মৃত্যুর পর থেকে রাজু সবসময় নিজেকে দোষী ভাবত। কিছুদিন বাদে তার মাও মারা যায়। পাশের একটা চার্চে সে অনাথের মতো বড় হতে থাকে। তখন তার নাম হয়ে যায় জোসেফ এবং সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। পরে 20 বছর বয়সে রাজুর জীবনে আসে ভার্গবী। যে ধর্মের কারণে ভার্গবীর সাথে তার বিয়ে হয় না, সে সেই ধর্মও ত্যাগ করে ফেলে। এরপরে 30 বছর বয়সে তার নাম হয়ে যায় গড্ডাম, তার এক মুখ দাড়ির জন্য। বিয়ের দিনই সেলিনা আত্মহত্যা করে, তো তার সেই বিয়েও হয় না। তখন মনে পড়ে যায় রাজুর তার বাবার অভিশাপের কথা। বাবা অভিশাপ দিয়েছিল যে তার মূর্তি নষ্ট করেছে সে অর্ধেক জীবন একা একা ভবঘুরের মতো দিন কাটে। রাজু সুন্দরামও তার বাবার দেয়া এই অভিশাপ মেনে নেয়। বাবার দেয়া নাম আর ধর্ম আবার গ্রহণ করে। জীবনের 50টা বসন্ত পার হওয়ার পরে তার জীবনে আসে রাধা। তুমি আপনাদের বলেছিলাম গল্পটি 4টি গল্প নয়, একটিই গল্প। কাহিনীর বিন্যাস অনবদ্য, আর এই কারণেই মুভিটি একটা অন্য রূপ পেয়েছে। ভালো লেগে থাকে এক্সপ্লেনেশন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানাবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।